ভূমিধস বিজয়, এইটা বেগম খালেদা জিয়ারই স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ যে শ্রদ্ধাটা দেখিয়েছে তার ফলটা হয়তো আমরা বিএনপি ভোগ করবো। অভিযোগ কি তার প্রমাণ করতে পেরেছে যে তারেক রহমান দুর্নীতিবাজ? কেয়ারটেকার ওই আমলে 2 বছরের সরকার, আওয়ামী লীগের 15 বছরের সরকার তারেক রহমানের একটা অভিযোগ কিন্তু প্রমাণ করতে পারেনি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, দুর্নীতিমুক্ত মন্ত্রী পরিষদ চাই। বিশ্বে এমন কোনো দেশ দেখাতে পারবে না যেখানে দুর্নীতি নাই, কিন্তু আপনাকে দেখতে হবে সেটার মাত্রাটা কতটুকু আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। যে আমাদের এখানে যে পায়রা পোট্টা আমি বলেছি, এইটাকে আমি কার্যকরী করার কথা বলেছি, এবং এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারি, একটা যদি শিল্পায়নের দিকে আমরা এগিয়ে যেতে পারি, তা আমার মনে হয় এটা রাষ্ট্রের যেমন একটা অর্থনৈতিক গতিটাকে চাঙ্গা করবে, পাশাপাশি এলাকায় কিন্তু একটা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের দেশের কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো একজন পরিচিত মুখ, তিনি নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এবিএম মোশাররফ হোসেন। তিনি পটুয়াখালী 4 আসন থেকে সদ্যই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোশাররফ হোসেন, আপনি আর কয়েক ঘন্টা পরই শপথ নিতে যাচ্ছেন, আপনার প্রত্যাশা কি? আসলে যে কোনো সাফল্য তো একটা মানুষকে স্বস্তি দেয়, আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে আমি মনে করি আত্মবিশ্বাসের পাশাপাশি আমার কিছু চ্যালেঞ্জও আছে। কারণ আপনি যে আসন থেকে আমি এমপি নির্বাচিত হয়েছি, প্রায় 41 বছর পর এই দল থেকে একজন এমপি নির্বাচিত হয়েছে। সুতরাং মানুষের প্রত্যাশা অনেক, আর এলাকায় সমস্যাও অনেক। এই দুইটার সাথে যদি আমি একটু সমন্বয় করতে পারি, হয়তো মানুষের আকাঙ্ক্ষাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার জাতীয় রাজনীতির প্রসঙ্গ একটু বলি, যে বিএনপি 212 আসন পেয়েছে, বিএনপি জোট, কিন্তু জামাতও অভাবনীয় সাফল্য পেয়েছে তাদের ইতিহাসে। ইভেন ঢাকা শহরে, আপনি তো রাজনীতির বেশিরভাগ সময় আপনি ঢাকায় করেছেন, ঢাকা ছাত্র রাজনীতি করেছেন এবং কেন্দ্রীয় রাজনীতি করেছেন। জামাতের এই সাফল্যের কারণ কি বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে এখানে আমার কাছে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আসলে আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি সাধারণত দুটা শিবিরে বিভক্ত, একটা হলো বিএনপি আর বিএনপির এন্টি কাউন্টার বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না। আমরা যেটা দেখেছি যে বিএনপির লোক সাধারণত ধানের শীষের লোক কিন্তু নৌকায় ভোট দিতে চায়, আবার নৌকার লোক কিন্তু ধানের শীষে ভোট দিতে চায় না। এই একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু সবসময় ছিল, এখন যে শেষ হয়ে গেছে তা না। তা আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, যে হয়তো নৌকার, কারণ আপনি ভোটের যে কাস্টিং দেখা যাচ্ছে তাহলে অধিকাংশ লোক নিশ্চয়ই ভোট কেন্দ্রে গিয়েছে। সেই হিসাবে আমার মনে হয় যারা ধানের শীষকে আদর্শগতভাবে সমর্থন কখনো করে না, তাদের বিরাট একটা অংশের ভোট আমার মনে হচ্ছে যে জামাতের পক্ষে গিয়েছে। এক আর আরেকটা হতে পারে, এখানে দেখবেন যে বিএনপি নির্বাচনটা শুরু করেছে মাত্র নির্বাচনের 1 মাস আগে, আর জামাত ইসলাম কিন্তু নির্বাচনটা শুরু করেছিল আরো 1 বছর আগে, 5 আগস্টের পর থেকে পরে শুরু করেছিল। তারা, আপনারা লক্ষ্য করবেন যে তারা 300 আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে, করে তারা কিন্তু একেবারে রুট থেকে শুরু করে তৃণমূলে তারা কিন্তু নির্বাচনী ক্যাম্পিংটা করেছে, যেই ক্ষেত্রে তাদের চেয়ে প্রায় 1 বছর আমরা পিছিয়ে ছিলাম। আমার মনে হয় আমাদের দেশের মানুষের একটা ক্যারেক্টার আছে, সেটা হলো কাউকে যদি একবার কমিটমেন্ট করে, কথা দেয় যে আমি তাকে ভোট দেব, সেখান থেকে কিন্তু তারা ফিরে আসে না। আমার মনে হয় এই ধরনের একটা সমস্যার মধ্যে হয়তো আমরা পড়েছিলাম, কারণ আমরা পরে শুরু করেছি, অনেকে কথা দিয়ে ফেলেছে ভোট দেবে। আর বাংলাদেশে আপনি জানেন যে আমাদের যারা গ্রামগঞ্জের অধিকাংশ লোক এক কথার লোক, তারা যা বলে তা বাস্তবায়ন করতে চায়। এটাও ভোটের ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে বলে আমার কাছে। আর ঢাকায়, রাজধানী ঢাকার মানুষ তো অনেক কনসার্ন, মানে সচেতন মানুষ। এইখানে এই যে জামাতের উত্থান, এটা আপনি কিভাবে একজন রাজনীতিবিদ হিসাবে কিভাবে দেখছেন? এটা কোনো অ্যালার্মিং কিনা? অ্যালার্মিং তো অবশ্যই, কারণ আপনি দেখবেন ঢাকা একটা প্রগতিশীল জায়গা, এবং এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালের সকল মতামতের একটা সম্মিলন এখানে ঘটে। আমার মনে হচ্ছে, আমি যতটুকু পত্রপত্রিকা দেখেছি, কারণ আমি তো নিজে নির্বাচনে ব্যস্ত ছিলাম, অত সংবাদ আমার কাছে নেই, কিন্তু আমি দেখেছি জামাত পরিকল্পিতভাবে যে দেশের বিভিন্ন জায়গা থেকে একটা বিপুল সংখ্যক ভোট মাইগ্রেশন করে ঢাকা নিয়ে এসেছে। এইটা তাদেরকে একটা সুবিধা। আমি যেটা শুনেছি, আমাদের তারেক রহমান সাহেব যেই সিটে ঢাকা 17 সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব ইলেকশন করেছে, আমরা ওখানে শুনেছিলাম প্রায় 50,000 প্লাস ভোটকে তারা মাইগ্রেশন করেছে বিভিন্ন জায়গা থেকে। এভাবে প্রত্যেকটা সিটে যদি করে থাকে, আপনি দেখেন সেখানে একটা বিরাট প্রভাব পড়তে পারে। এক আর যেই সিটগুলি আমাদের ফলাফল ভালো হয়নি, ওখানে দেখবেন বিএনপির বিদ্রোহ প্রার্থী ছিল,
যেমন আপনি যদি দেখেন মিরপুরের দিকে দেখেন, সেখানে মধ্যে বিদ্রোহ প্রার্থী ছিল, আবার নিজেদের দলের মধ্যে অন্তর্কন্দল ছিল। আমার মানে এগুলিকে জামাত খুব কাজে লাগিয়েছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনে জামাতের ব্যাপক অর্থের ব্যবহার করেছে, যেটা বিএনপির প্রার্থীরা পারে না। এইটাও আমার মানে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করেছে। তা এই জামাতকে মোকাবেলা করা আপনাদের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে, এটা কিভাবে মোকাবেলা সম্ভব হবে? না, আমরা ধরেন বিএনপি একটা বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এটা মানে সহনশীল রাজনৈতিক দল আমার মনে হয় আপনি দেখবেন এই যে যেমন আপনি মনে করেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলিতে কিন্তু শিবির জয়লাভ করেছিল। অনেকের একটা বক্তব্য ছিল এটার একটা রিফ্লেকশন কিন্তু জাতীয় নির্বাচন পড়বে, কিন্তু পরে নাই। অর্থাৎ মানুষের মোহভঙ্গটা কেটে যাচ্ছে ধীরে ধীরে। তা আমার মনে হয় না যে এই রেজাল্ট জামাত ইসলামী এবার করেছে, আমার মনে হয় এটা তাদের জীবনে হয়তো সেরা রেজাল্ট হতে পারে। আগামী দিনে মানে মানুষের মাঝে যদি আমরা একটা বাংলাদেশ সবার এই ধারণাটাকে যদি আমরা তুলে ধরতে পারি, আমার মনে হয় জনগণের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরিবর্তন করবে। কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস যদি পর্যালোচনা করি, সরকারি দল কিছুদিন গেলেই অজনপ্রিয় হয়ে যায়, বিরোধী দল পপুলার হয় সরকারি দলের ব্যর্থতার কারণে। তা আপনি কিভাবে কনফিডেন্ট হলেন যে আপনারা না, আমি একটু কথা বলি। এবার নির্বাচনে কিন্তু আমাদের জন্য একটা নতুন মাত্রা যোগ করেছে। সেটা হলো আপনি দেখবেন যে কোনো সময় নির্বাচনে বা একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো থাকে। এটা হলো নির্বাচনকালীন সময় যে আমরা আগামী দিনে নির্বাচিত হলে কি করবো জনগণের কাছে আমরা কমিটমেন্ট করি। কিন্তু দেখবেন আমরা কিন্তু 2023 সালে মানে খুব মানে আগাম আমরা একটা রূপরেখা দিয়েছি। তখন কিন্তু আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে যাবে, পদত্যাগ করবে। তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রটা কিভাবে আমরা দেখতে চাই তার 31 দফা একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলাম। এবং আপনি লক্ষ্য করেন বিএনপির সেই কর্মসূচির উপর বেসড করেই কিন্তু ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলি হয়েছে। সুতরাং আমরা মনে করি আমাদের যে পূর্ব প্রস্তুতি এবং একটা প্ল্যান, এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে জন আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এটার মধ্যে আছে। যেমন জনগণ ভোট দিতে চায়, যার জন্য আমরা বলেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা চাই। জনগণ প্রধানমন্ত্রীর মেয়াদকে একটা নির্দিষ্টকরণ, আমরা সেখানে 10 বছরের মেয়াদ বলেছি। সংসদকে আপনি দেখেন একদলীয় একটা রাবার স্ট্যাম্পের মতো তৈরি করে, সেখানে আমরা একটা আপার হাউসের প্রস্তাব দিয়েছি। আমরা দেখেন সংসদকে মানে কার্যকরী করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আমরা আর্টিকেল 70 সংশোধনের কথা বলেছি। আমরা বাংলাদেশের কনস্টিটিউশনাল যে বডিগুলি আছে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, এগুলিকে একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য কিন্তু আমরা একটা প্রস্তাবনা উত্থাপন করেছি। আমার মনে হয় এগুলি সাধারণ মানুষ গ্রহণ করেছে বলে কিন্তু বিএনপি আপনি দেখবেন 213 সিটের একটা বিরাট নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সুতরাং এই আমাদের কমিটমেন্টগুলো যদি আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বিএনপির জনপ্রিয়তা বাড়বে এবং এবার যে কিছুটা ভোট অন্যদিকে গিয়েছে এটাও আমার মনে ফিরে আসবে। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটু জানতে চাই। আপনিও তো ব্যক্তিগতভাবে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়ন প্রতিশ্রুতি। তো সেটা আপনি প্রতিশ্রুতি অনেকগুলোই বেশ বড় বড় প্রতিশ্রুতি, এটা কেমনে বাস্তবায়ন না, করবেন? আমার কাছে মনে করেন না, এটা আমার যে প্রতিশ্রুতি এর মধ্যে দুটা হলো জাতীয়, এটা ন্যাশনাল ইস্যু। যেমন কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাব গড়ে তোলে, এটা বাংলাদেশের অর্থনীতির সাথে খুবই সম্পৃক্ত। তা আমার মনে হয় এটা যে রাষ্ট্রেরও একটা এখানে ইনভলভমেন্ট থাকবে ইনশাল্লাহ, আশা করি। তো রাষ্ট্রের ইন্টারেস্ট, আমার নিজের কমিটমেন্ট, এই দুটার সাথে যদি আমি সমন্বয় করতে পারি তাহলে কুয়াকাটার উন্নতি বা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে যে পদক্ষেপগুলি নেওয়া সহজ হবে। আরেকটা হলো দেখবেন যে আমাদের এখানে যে পায়রা পোর্টটা আমি বলেছি, এইটাকে আমি কার্যকরী করার কথা বলেছি। এবং এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারি, একটা যদি শিল্পায়নের দিকে আমরা এগিয়ে যেতে পারি, তা আমার মনে হয় এটা রাষ্ট্রের যেমন একটা অর্থনৈতিক গতিটাকে চাঙ্গা করবে, পাশাপাশি এলাকায় কিন্তু একটা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তা আমার মনে হয় রাষ্ট্র হিসাবে আমাদের যে গভর্নমেন্ট এটা ব্যবস্থা গ্রহণ করবে। আর পাশাপাশি আমি যে কমিটমেন্টগুলি জনগণের কাছে করেছি সেটা হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর বিশেষ করে একটা আছে সেটা হলো যে একটা উপজেলা রূপান্তরিত করা। অর্থাৎ একটা থানাকে আপনি উপজেলা রূপান্তরিত করতে গেলে যে কন্ডিশনগুলি আমাদের ফিল আপ করতে হয় সেগুলো অলরেডি আছে। এখানে এই কটা ইউনিয়ন লাগবে, এই অবকাঠামো লাগবে, এখানে এইটা আমার মনে হয় আমরা সেই শর্তগুলি পূরণ করা আছে। এখন সরকার উদ্যোগ নিলে এটাকে উপজেলা রূপান্তর করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে খুব মানে জটিলতা তৈরি হবে বলে আমি যতটুকু আমার স্টাডি করা আছে সেইটা জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই।
বরং গভর্নমেন্টের পদক্ষেপটাই এখানে মুখ্য বিষয়। আচ্ছা, আপনি আপনার নির্বাচন উত্তর আপনার এলাকার রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে? না, আপনি নিশ্চয়ই নির্বাচনের সময় আপনারা তো গণমাধ্যমরা রিপোর্ট করেছেন, আপনি দেখেন এত শান্তিপূর্ণ এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে নির্বাচনটা কোনো অভিযোগ কিন্তু কোথাও নেই। এক, নির্বাচন হয়ে গেছে 12 তারিখ, আজকে আমরা 16 তারিখ বসে কথা বলছি। আপনি এর মধ্যে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে আমার কাছে কোনো তথ্য উপাত্ত নাই। সুতরাং আমরা আগে বলেছি জনগণের নিরাপত্তা এবং একটা জিরো সন্ত্রাস বা যে কোনো সামাজিক অনিশ্চয়তা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা সেই কমিটমেন্ট ধরে রাখতে পেরেছি এবং আমি মনে করি আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি এইটাকে অব্যাহত আমরা রাখবো ইনশাল্লাহ, এবং আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী এখন যেমন ভালো আছে আগামী দিনে একই অবস্থায় থাকবে। আচ্ছা, আপনারা যে আমি ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলছি, যে প্রতিশ্রুতির কথা আপনাদের নেতা এবং আপনাদের 31 দফায় আছে এবং আপনাদের ইস্তেহারে আছে, তো অনেক প্রতিশ্রুতি আছে, কিন্তু এই দেশের অর্থনৈতিক অবস্থাটা ভঙ্গুর, আইন শৃঙ্খলাও ভঙ্গুর ছিল নির্বাচনের আগ পর্যন্ত, তাই দেখা গেছে। এই অবস্থায় আসলে বিশেষ করে অর্থনীতি কিভাবে এটা ওভারকাম করা যাবে? না দেখেন, একটা দেশের অর্থনীতিকে যদি আপনি গতিশীল করতে হলে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক বোঝাপড়া। জি। অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান কিন্তু সেই কাজটি অত্যন্ত শুরুতেই উনি শুরু করেছেন। উনি দেখেন উনি একটা সম্প্রীতির বাংলাদেশ, অর্থাৎ সবাইকে নিয়ে একটি বাংলাদেশ তৈরি করার উনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন, যার অংশ হিসাবে আপনি দেখবেন এখন পর্যন্ত ওনার যে এই বক্তব্য আপনি প্রেস কনফারেন্সে দেখেছেন যে উনি অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ তৈরি করার কথা উনি বলেছেন। এর অংশ হিসাবে দেখবেন আপনি যারা বাংলাদেশে কি হয়, সরকারি দল বিরোধী দলের মধ্যে কিন্তু একটা মল্লযুদ্ধ সবসময় থাকে। তারেক রহমান তার ঊর্ধ্বে উঠে কিন্তু আপনি দেখবেন যিনি আগামী দিনে অপোনেন্ট পার্টি হবে, অর্থাৎ অপোজিশন পার্টি হবে, জামায়াত ইসলামের নেতাদের সাথে দেখা করেছে। তৃতীয় যে একটি রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, তাদের সাথে দেখা করেছে, আজকে আরেকটি দলের সাথে যাবে। এই যে একটি চমৎকার সম্পর্ক উন্নয়নের উনি উদ্যোগ গ্রহণ করেছে, এইটাই মনে হয় আগামী দিনে বাংলাদেশকে একটি এই সংকট উত্তরণে একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করবে। এক, আরেকটি আপনি অর্থনীতি বলছেন, অর্থনীতির ক্ষেত্রে আমাদের নানা চ্যালেঞ্জ আছে। কারণ আপনি দেখবেন যে বিগত সরকার যেভাবে আমাদের অর্থনৈতিক খাতটাকে পঙ্গু করে দিয়েছে এবং যেভাবে অর্থ পাচার করেছে বিদেশে, এই জায়গায় আমাদের সংকটটা আছে অস্বীকার। আবার যেই মেগা প্রকল্পগুলি করেছে, মানে অনেকগুলি মেগা প্রকল্প আছে যেগুলো লস কনসার্ট। যেমন আপনাকে যদি আমি বলি যে পদ্মা সেতু নিয়ে আমরা খুব বাহাবা করি যে একটা পদ্মা সেতু হয়েছে, যোগাযোগের ক্ষেত্রে একটা নূতন দিগন্ত উন্মোচিত হয়েছে, পাশাপাশি একটি রেল সেতু করে যে 39,000 কোটি টাকা উনি খরচ করেছে, এই জিনিসটা কিন্তু অনেকের নজরে নাই, অথচ সেই ঋণের বোঝাটা কিন্তু আমাদের টানতে হবে। আবার আপনি যদি দেখেন কর্ণফুলী টানেল, সেখানে ডেইলি আমাদের বিদ্যুৎ খরচই যাচ্ছে প্রায় 36 থেকে 38 লক্ষ টাকা, অথচ আমাদের টোল ইনকাম হয় মাত্র 7 থেকে 8 লাখ টাকা, অর্থাৎ ডেইলি প্রায় 30 লক্ষ টাকা আমাদের লস হচ্ছে। তো এই যে কিছু কিছু সেতু হস্তির প্রকল্প, এগুলি নিচ্ছে আমাদের অর্থনীতিকে চাপে রাখবে, কিন্তু তারপর আমরা বিশ্বাস করি যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি আইন শৃঙ্খলাটাকে উন্নত করতে পারি এবং আমরা যদি বহির্বিশ্বে বিনিয়োগকে বাংলাদেশে আকৃষ্ট করতে পারি, আমার মনে হয় অর্থনীতির এই চাপ কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। আচ্ছা, সুশাসনের কথা বলছেন, অর্থাৎ দুর্নীতি মুক্তির কথা আপনি বলছেন, এটা তো সরকারের একটা বড় চ্যালেঞ্জের অন্যতম। বিএনপির বিরুদ্ধে তো আগে নানা রকম অভিযোগ ছিল, তো সেই দুর্নীতি কিভাবে কাটিয়ে উঠবে, মানে সরকারের পরিকল্পনা কি, মানে আপনার দলের কথা? না, আমি একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেই জিনিসটা হলো যে দুর্নীতির অভিযোগটা কতটুকু রাজনৈতিক উদ্দেশ্য পরিণত আর কতটুকু রিয়াল বেস করে করা হয়েছে এটা দেখতে হবে। আমরা দেখেছিলাম 111 গভর্নমেন্টের সময় আমাদের আজকের ভারপ্রাপ্ত তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করে নানা গল্প কাহিনী তৈরি করা হয়েছে, কিন্তু একটা অভিযোগ কি তার প্রমাণ করতে পেরেছে যে তারেক রহমান দুর্নীতিবাজ? কেয়ারটেকার ওই আমলে 2 বছরের সরকার, আওয়ামী লীগের 15 বছরের সরকার, তারেক রহমানের একটা অভিযোগ কিন্তু প্রমাণ করতে পারেনি। সুতরাং আমরা মনে করি এগুলো অ্যাবসলিউটলি পলিটিক্যাল মোটিভেটেড প্রোপাগান্ডা। আর ইন্ডিভিজুয়াল যদি কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, আমরা সেটা আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, দুর্নীতিমুক্ত মন্ত্রী পরিষদ চাই। সেক্ষেত্রে দুদক স্বাধীনভাবে ব্যবস্থা গ্রহণ করবে, এই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। তো সুতরাং আমরা মনে করি আগামী দিনে আমরা একটা বিশেষ করে আইন বিচার বিভাগ
আপনি দেখবেন বিচার বিভাগে যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এর জন্য তাদেরকে আলাদা সচিবালয় করে দেওয়া হয়েছে, বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা করা হয়েছে আমার মনে হয়, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকরী করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমার মনে হয় এগুলি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ দুর্নীতি অনেকটা কমে আসবে। বিশ্বে এমন কোনো দেশ দেখাতে পারবে না যেখানে দুর্নীতি নাই, কিন্তু আপনাকে দেখতে হবে সেটার মাত্রাটা কতটুকু আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। আচ্ছা, সরকার, আপনি প্রথমবারের মতো এমপি হয়েছেন, আপনি সাবেক ছাত্র নেতা, জাতীয় রাজনীতিও আপনি করেছেন, সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি এই মুহূর্তে আপনার কাছে মনে হয়? সরকারের কাছে সামনে প্রধান চ্যালেঞ্জ আমি মনে করি একদিকে হলো আপনার অর্থনৈতিক চাকাটাকে সচল রাখা, দ্বিতীয় হলো আপনার মানে আইন শৃঙ্খলা রক্ষা করা। এই দুইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এই দুইটা যদি আমরা ইনশাল্লাহ সফল কাম হতে পারি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, তাকে থামিয়ে রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরেকটা চ্যালেঞ্জের কথা বলা হয় শিক্ষা ক্ষেত্রে। একটা হচ্ছে ধরেন অরাজকতা চলছে গত কয়েক বছর ধরে, এবং এই যে বিপ্লবের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা অনেক লাঞ্ছিত হয়েছে। তো এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া সম্ভব হবে? আপনি সাবেক ছাত্রনেতা হিসেবে আপনি কি মনে করেন? না, আমি মনে করি যারা স্টুডেন্ট ছাত্র রাজনীতি করেছি আমাদের মূল কাজ কিন্তু হলো শিক্ষা গ্রহণ। জি। কিন্তু আপনি সত্য কথাটাই বলেছেন যে বিগত আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্রদেরকে কিন্তু শিক্ষাঙ্গন থেকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে। উচিত ছিল ইউনূস গভর্নমেন্টের যে গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া, কিন্তু আমরা এখানে দেখেছি অনেককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। এই যেমন আমরা এখন রাজনীতির অঙ্গনে একটা কথা শুনি প্রায় মব কালচার। এই মব কালচার কারা প্রচলন করেছে? এই যে ছাত্ররা, এবং এইটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া, হ্যাঁ জাতির কোনো সংকটে তারা ভূমিকা রাখে, এটা বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস, সুতরাং তারা সেইটা রাখুক, এইটাও আমরা প্রত্যাশা করি। কিন্তু তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, এইটা আমরা কোনোভাবে চাই না। যার জন্য আমরা চাইবো যে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাক, তাদের শিক্ষা জীবন, শিক্ষা অধিকার সম্পর্কে তারা আরো সচেতন হোক, নিজেদেরকে গড়ে তুলুক, দেশের সেবা করুক, এটা আমরা অবশ্যই চাই। আচ্ছা, তারেক রহমানের মন্ত্রিসভায় কেমন ধরনের লোকজন থাকবে বলে আপনি মনে করছেন, আশা করছেন? আসলে এটা তো আমার সম্পূর্ণ আমাদের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন আপনি মনে করবেন যে আমাদের এখানে যেমন অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন যারা অতীতে একমাত্র একটি এই যে যারা সংসদ পার্লামেন্টে যাচ্ছে একটা মাত্র দল যারা অতীতে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে, আর কিন্তু ম্যাক্সিমামই নূতন। তো সুতরাং আমি মনে করি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারুণ্যকে যদি সমন্বয় করা যায় তাহলে আমার মনে হয় একটা চমৎকার সরকার হতে পারে। আচ্ছা, একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, কেমন মানুষকে আপনি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান? আপনি একজন দীর্ঘদিনের পলিটিশিয়ান হিসাবে আপনি। না আসলে আমার যে কোনো মানুষের কিন্তু একটা, যেমন আপনার নিশ্চয় মনে থাকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যারা সিনেমা দেখতাম, একটা নায়ককে কিন্তু অনেকে ফলো করে, যে তার স্টাইল চলা কথাবার্তা, এটা কিন্তু তারুণ্যর তখন একটা কিন্তু আকাঙ্ক্ষা থাকে। তা আমরা মনে করি রাষ্ট্র কিন্তু তেমনি একটা জিনিস। রাষ্ট্র আমি মনে করি যিনি রাষ্ট্রপতি হবেন, অর্থাৎ রাষ্ট্রের যিনি মূল কর্তা ব্যক্তি, তার আদর্শ, তার গ্রহণযোগ্যতা, তার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যে মানুষ যাতে তাকে অনুসরণ করতে পারে। আমি মনে করি বিএনপিতে এই ধরনের বহু লোক আছে, আমরা যদি সঠিকভাবে বাছাই করতে পারি একটা এক্সাম্পল বাংলাদেশে নতুন ভাবে তৈরি করতে পারি। আচ্ছা, শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি ছাত্র রাজনীতি করার কারণে বেগম খালেদা জিয়া, আপনাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার অনেক স্মৃতি আছে নিশ্চয়ই। তো আপনার কি মনে হয় না যে এই সরকার বেগম জিয়াকে মিস করবে? অবশ্যই মিস করবেন। আপনি দেখবেন আমি যেদিন নির্বাচিত হয়েছিলাম তখন যখন আমি এলাকায় ছিলাম আমার কাছে বেশ কয়েকটা গণমাধ্যম সাক্ষাৎকার নিতে গিয়েছিল। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমি যখন ছাত্র রাজনীতি শেষ করে আমি এলাকায় রাজনীতি করতে গিয়েছিলাম তখন 2004 সাল, মানে বিএনপি গভর্নমেন্টের মাঝামাঝি সময়। ওই সময় কিন্তু ম্যাডাম আমার এলাকায় গিয়েছিলেন, বেগম খালেদা গিয়ে আমাকে ওই সময় নমিনেশন ডিক্লেয়ার করে পরিচয় দিয়ে এসেছিলেন এবং বলেছিলেন আমার মোশাররফকে আপনারা এমপি করবেন, এইটি আপনাদের কাছে দাবি। যার জন্য আমি কিন্তু প্রথমেই তাকে ফিল করেছিলাম যে আজকের দিনে যদি খালেদা জিয়া বেঁচে থাকতেন সবচেয়ে বেশি খুশি হতেন। তা আমরা আমি মনে করি এই যে নির্বাচনে আমাদের এই যে ভূমিধস বিজয়, এইটা বেগম খালেদা জিয়ারই স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ যে শ্রদ্ধাটা দেখিয়েছে তার ফলটা হয়তো আমরা বিএনপি ভোগ করব। সুতরাং এই সরকার আমি মনে করি খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি হিসাবে আগামী দিনে কাজ করবে, সুতরাং তাকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। জি, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। আপনার যদি আপনার এলাকার মানুষ বা দেশবাসীর উপরে কোনো বার্তা দেওয়ার থাকে। আমি আসলে আমি আমি জানেন আমরা যে এলাকা থেকে আমি এমপি নির্বাচিত, বাংলাদেশের অত্যন্ত একটা দুর্গম এরিয়া,
পটুয়াখালী ৪, কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলায়, এর সাথে সমুদ্র সৈকত, কুয়াকাটা আছে, মহিপুর থানা আছে। আমি যে সম্মানিত ভোটারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা আমার উপর আস্থা রেখেছে, এবং আমি তাদেরকেও আশ্বস্ত করতে চাই তারা যে বিশ্বাস আস্থা আমার উপর রেখেছে, আগামী দিনে তাদের এই বিশ্বাস এবং আস্থা রাখার জন্য মহান আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, এবং আমি তাদেরকে সকল কাজে আমি কাছে পেতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আপনার এলাকায় বা সব এলাকায়, সারা দেশেই তো এটা দখলবাজি, চাঁদাবাজি, নানা কিছু অভিযোগ থাকে, এগুলি আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আমি আসলে দেখেন ব্যক্তিগতভাবে কলাপাড়াতে আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই, কারণ অনেকে দেখেন ব্যক্তিগতভাবে তাদের ওখানে ব্যবসা থাকে, তাদের নানা কিছু পারিবারিকই থাকে। আমি এমন একটা লোক যে লোকালের সাথে আমার একমাত্র রাজনৈতিক সম্পর্ক ছাড়া অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, সুতরাং কারো কাছে আমার কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং আমি যে কোনো পদক্ষেপ নিতে কিন্তু আমার একটু কষ্ট হয় না, যার জন্য আমার বার্তা স্পষ্ট। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাদ, চাঁদাবাজি এটা আমি কোনোভাবে বরদাস্ত করব না। এবং ইতিমধ্যে আপনারা এই 4 দিনে আপনি দেখেছেন যে আমার এলাকায় এই ধরনের কোনো ঘটনার কোনো সংবাদ কোনো গণমাধ্যম বা কেউ প্রকাশ করতে পারে নাই। আমি এবং আশা করি আগামী দিনে আমার যেই মানসিক শক্তি, ইনশাল্লাহ আমি আশা করি এই ধরনের কোনো সংবাদ আপনারা গণমাধ্যমে দেখতে পাবেন। ধন্যবাদ ABM মোশাররফ হোসেন, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ABM মোশাররফ হোসেনের কথা শুনছিলেন। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলতে চাচ্ছি যে আপনারা, উনি যে প্রত্যাশার কথা বলছেন, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর আগামীর কথা, আমরাও তেমনি একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।